প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সঙ্গে আছি আমি ইমরুল কায়েস এবং আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আবার ডান দিকে আছেন ডাক্তার তাসনুমা জাবিন, রাজনৈতিক ব্যক্তিত্ব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে এই অনুষ্ঠানে আলোচনা করব আমাদের নির্বাচন এবং নির্বাচনের ফলাফল নিয়ে, সবশেষ পরিস্থিতি নিয়ে। আমি প্রথমেই অ্যাডভোকেট ফাহিমা নাসরিন আপনার কাছে জানতে চাইব যে আমরা তো সবাই জানি নির্বাচনের ফলাফলটা কী এবং কী হয়েছে। বিএনপি কত আসন পেয়েছে, জামাত এনসিপি কতগুলো আসন পেয়েছে। তো আপনার কাছে প্রথম যে জিনিসটা আমি জানতে চাইব সেটা হচ্ছে যে বিএনপির এই যে ভূমিধস বিজয়, তারা 213, বাংলা ভিশনের খবর অনুযায়ী বলা হচ্ছে 213টি আসনে লাভ করেছে, অর্থাৎ 2/3 আসন তারা লাভ করেছে। তো এই বিষয়ে এই যে ভূমিধস বিজয়ের পেছনের কারণ কি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, ভূমিধস বিজয় আপনারা তো সবাই জানেন 2001 থেকে 2006 আমাদের আপসীন দেশনেত্রী যখন ছিলেন, এই দেশটা পরিচালনার ভার জনগণ যখন ম্যান্ডেট দিয়েছিল, সেই 2006-এর পরে 20 বছর আমরা রাস্তায়, 20 বছর আমরা আন্দোলনে, আমরা সংগ্রামে, 20 বছর আমরা আমাদের গুম করেছে, খুন করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমরা আন্দোলন সংগ্রামে কেবল ভিন্ন মতের কারণে একটা ফ্যাসিস্ট, একটা স্বৈরাচার যেই সরকারটা ছিল, যারা পালিয়ে গেছে। এখন এই রকম একটা পরিস্থিতিতে যখন ভয়ের একটা সংস্কৃতি তারা তৈরি করেছিল, কথা বলা যাবে না, বিভিন্ন রকম কালো আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলুন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলুন, এসব দিয়ে কণ্ঠরোধ করা হয়েছিল। কথার আগে পিছে আপনার মামলা, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা। তো সেই রকম একটা অবস্থায় বাংলাদেশের মানুষ আমাদেরকে দেখেছে, আর বিএনপি তো একটা পুরনো দল। তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে 5ই আগস্টের হাজারের ওপর ছাত্র জনতার রক্তের ওপর যেই অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে প্রায় 40,000 আপনার ছাত্র জনতা তারা আহত হয়েছেন, এই গণহত্যা করা হয়েছে তাদেরকে। তো এই রকম অবস্থায় তারা যখন অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, 100-র ওপর শিশুদের হত্যা করেছে, সেই রকম গণহত্যার একটা পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা কিন্তু আপনার রাস্তায়। তো বাংলাদেশের মানুষ, আমাদের আপসীন দেশনেত্রী, উনি গণতন্ত্রের এই ট্রান্সফরমেশনে ওনার যেই ভীষণ রকমের একটা ভাইব্রেন্ট ভূমিকা, ওনার যেই সততা, ওনার যেই দেশপ্রেম, এবং সেই সাথে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও মনে রেখেছে। আপনারা দেখেছেন যে দীর্ঘ নির্বাসনে থাকা অবস্থায় দেশে ফিরে এসেছেন আমাদের চেয়ারম্যান সাহেব। তো 25শে ডিসেম্বর উনি যখন আসলেন, আসবার পরে জনগণ ওনাকে যে অসম্ভব একটা মানে আন্তরিক অভিবাদন যেটা জানিয়েছে, তাতেই বোঝা যাচ্ছিল। ভোটের মাঠ আপনিও বোঝেন, আমরা সবাই জানি। আমরা তখনই আশা, আমাদের মনের মধ্যে একটু একটু করে আমরা আশান্বিত হয়েছি। 20 বছর লেগেছে এই জায়গাটায় আমাদেরকে আসতে। তো বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না, তারা দিয়েছে আমাদেরকে। এবার দেখবেন আপনারা ইনশাল্লাহ যে গণতন্ত্রের এই অভিযাত্রায় বাংলাদেশের মানুষের যেই বিশ্বাস তারা রেখেছে, তো এইটার একটা যথ মর্যাদা এটা দেওয়ার চেষ্টা করবে বিএনপি। এবং সেই সাথে সত্যিকার অর্থেই আপনার একটা পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি যেহেতু বদলে গেছে, টেকসই গণতন্ত্র এবং টেকসই উন্নয়ন, এই জিনিসগুলোকে মাথায় রেখে প্রথম 100 দিনের যে একটা রোড ম্যাপ আমরা দিয়েছি, উন্নয়ন এবং আমরা কর্মসংস্থানের কথা বলেছি, অর্থনীতির কথা বলেছি, বিনিয়োগের কথা বলেছি, যাই হোক সব কিছু মিলিয়ে। তো আমরা আশা করব যে আমাদের দেশের মানুষ আশাহত হবে না, কারণ এটা তো এই যে বিশ্বাসটা জনগণের, কারণ দিনের শেষে সংবিধানে যেটা বলা আছে, যেটা বেহাত হয়ে গেছিল, যে জনগণই এই দেশটার মালিক।
একটা সরকার কিন্তু ওই দেশের কখনো মালিক হয় না, জি। তারা কেবল ম্যানেজমেন্টে আসে, ম্যানেজারিয়াল একটা ক্যাপাসিটি নিয়ে, যে আমি এটা আপনি দিচ্ছেন, আমি এই ফোনটা রাখলাম, এটা দেখি কি, এই হচ্ছে বিষয়টা। তো সেই রকম একটা অবস্থায় আজকে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ যেহেতু এই দেশটার মালিক, এই রাষ্ট্রটার মালিক, এই রাষ্ট্রের বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে, ভিন্ন মতের কারণে আমরা যেমন পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হয়েছি, ভিন্ন মতের কারণে আমরা যেমন হিউমিলিয়েশনের শিকার হয়েছি, মানে আমাদেরকে অপমান সব জায়েজ করা যাবে, এটা আমরা আমাদের ভিন্ন মতে যারা আছেন, এখন যারা থাকবেন, আমরা এটা তাদের সাথে করব, এটা আমি মনে করি না। আমরা মনে করি সবাইকে নিয়ে এই রাষ্ট্রটা এখন গড়ে তুলতে হবে, ভঙ্গুর একটা আমরা অর্থনীতি। চ্যালেঞ্জগুলোতে আসবো, আমরা চ্যালেঞ্জগুলোতে অবশ্যই আসবে যে বিএনপি সরকার গঠন করলে কি কি চ্যালেঞ্জ এবং কি কি তারা কথা দিয়েছে সেগুলো রাখবে কিনা। তার আগে জানতে চাচ্ছি যে এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটার জন্য শুধু আপনি যে কথাগুলো বলেন যে তারেক রহমানের ফিরে আসা, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের লেগাসি, এই বিষয়গুলোর পাশাপাশি আপনাদের আর কি কি, অর্থাৎ আপনার যে ইশতেহার দিয়েছেন সেখানে কিছু সেগুলো, আমাদের নতুনত্ব ইশতেহারে যেগুলো আমরা দিয়েছি, ইশতেহারের আগে আমরা আমাদের পলিসি দিয়েছি, আমরা তো ইশতেহার পরে দিয়েছি। প্রথমে আমরা বলেছি বাংলাদেশের দেখেন জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, এবার প্রায় 13 কোটি ভোটার, তার মধ্যে 6 কোটি আপনার নারী ভোটার এবং তরুণ ভোটার 4 কোটি কম বেশি। তো তাদেরকে মাথায় রেখে বয়স্ক ভোটার আছেন, তো আমরা সব কিছু মিলিয়েই নারী ভোটারদের যেমন ফ্যামিলি কার্ডের কথা আমরা বলেছি, কৃষক ভাইদের জন্য, কৃষক বোনদের জন্য আমরা কি বলেছি যে কৃষি কার্ড, ইশতেহার আমরা বিস্তারিত আসবো। আমরা এটা কিন্তু পলিসির কথা বলছি, ইশতেহারে পরে তো আরো ডিটেইলস এসছে। জি, ডাক্তার তাসনুবা জাবিন, যেটি অ্যাডভোকেট ফাহিমা আসছেন বললেন যে বিএনপির জয়ের পেছনে যে বিষয়গুলো তিনি উল্লেখ করেন, তারেক রহমানের ফিরে আসা, বিএনপির এক ধরনের লেগাসি আছে, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারপরে তাদের যে ইশতেহার, সেই বিষয়গুলো বলেছেন। শুধু কি এই কারণ, নাকি আপনি কি আরও কিছু কারণ থাকতে পারে, যেমন বড় একটি দলের অনুপস্থিতি রয়েছে, তাদের যারা অপরাধী তারা তো পালিয়ে গেছে, কিন্তু ভোটার যারা বা জনগণ যারা ছিল তারা রয়েছেন, আবার একই সাথে ওই সরকারের পতনের ক্ষেত্রে আপনাদের একটা বড় ভূমিকা ছিল, আপনিও সেখানে জড়িত ছিলেন, সেই বিষয়গুলো কাজ করেছে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত বিএনপিকে অভিনন্দন, আপাকে অভিনন্দন এই নির্বাচনে জয়লাভ করার জন্য। হ্যাঁ, বিএনপি অনেক ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে, তার পারিবারিক ঐতিহ্য আছে, খুব স্ট্রং একটা সংগঠন, তৃণমূল পর্যন্ত তাদের স্ট্রং একটা পজিশন, এবং জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়ার মতো নাম এই দলের সাথে আজীবন জড়িত থাকবে, এবং স্বাভাবিকভাবে 17 বছর পর তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছে। সব মিলিয়ে নিশ্চয়ই বিএনপির জনপ্রিয়তা স্বাভাবিকভাবেই এই অনেক বেশি ছিল এবারে নির্বাচনে। কিন্তু একটা জিনিস এখানে সেটা হচ্ছে গণ অভ্যুত্থান কিন্তু এরই মাঝে এটার মধ্যে একটা বড় একটা অধ্যায়, মানে তারেক রহমান সাহেব যখন বাংলাদেশ ত্যাগ করেন এবং এর মাঝখানে যে বড় সময়টা তারা ক্ষমতা থেকে দূরে ছিল, এর মধ্যে একটা স্বৈরশাসকের উত্থান পতন, তাদের শাসনকাল গিয়েছে এবং একটা বিশাল গণ অভ্যুত্থান হয়েছে 1400 মানুষের পরে, এবং এর পরে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়েছে যে একটা ইসলামপন্থীর একটা ডানপন্থের একটা উত্থান হয়েছে, জামাত সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো মূলধারার রাজনীতিতে এসেছে। সো একটা যে বয়ান যেটা আওয়ামী লীগ দিত যে আওয়ামী লীগই হচ্ছে একমাত্র বাংলাদেশে সেকুলারপন্থী একটা মানে ভান্ডারি, তারা না থাকলে দেশ উগ্রবাদের অধীনে চলে যাবে। সো এটা আসলে বছরের পর বছর মানুষকে এমনভাবে শঙ্কিত করেছে, যখনই তারা আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে বা হাসিনা পালিয়ে গেছে, সো এই ধরনের শঙ্কাটা কিন্তু গত 1.5 বছরে বেশ ঢালাওভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা ছড়ানো হয়েছে বা স্টাবলিশ করা হয়েছে। সো তরুণদের যেরকম একটা জোয়ার ছিল গণ অভ্যুত্থানের পরে, যে তারা রাজনীতিতে বাংলাদেশে একটা নতুন দিগন্ত নিয়ে আসবে, নতুন একটা ফোর্স হিসেবে কাজ করবে, সো সেটা যখন অনেকটা ধাক্কা খেলো বা ব্যর্থ হলো, তখন বাংলাদেশের মানুষ মনে করলো যে আমাদেরকে যদি অন টপ অফ বিএনপির জনপ্রিয়তা, আপনার যদি ইসলামিক দলগুলোকে আসলে ঠেকাতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এভাবেই
এই দুইটা ব্যালট বক্স থেকে যেটা আসলে বাংলাদেশের জন্য ভালো, যাতে এখানে কোনো ধরনের বাকশাল কায়েম না হয়, কোনো এক্সট্রিমিস্ট যাতে না আসতে পারে, সেজন্য তারা যে ব্যালট বক্সটাকে সুইটেবল মনে করেছে, অনেকে কিন্তু সেটাই নিয়েছে। মানে এটা আসলে আমি আওয়ামী লীগের অ্যাবসেন্ট বলবো না, আমি বলবো যে এখানে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে যে বাংলাদেশের একটা রাজনৈতিক পরিবর্তন হওয়ার কথা ছিল গত 1.5 বছরে, সেটার অভাব অনেকটা বিএনপির ফেভারে গেছে। আমার অবজারভেশন এটা। বিএনপির জনপ্রিয়তা আছে, হ্যাঁ, যেমন আজকে এইবারও আপনার প্রায় 60% ভোট কাস্ট হয়েছে, হ্যাঁ, আওয়ামী লীগের মতো একটা বড় দল না থাকার পরও, এবং অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এবং প্রায় জিরো সহিংসতা ছাড়া, রক্তপাত ছাড়া বাংলাদেশে একটা নির্বাচন সফলভাবে হয়েছে। এই ধরনের আইন শৃঙ্খলা, যে আইন শৃঙ্খলা আমরা গত 1.5 বছর সমালোচনা করেছি, তাহলে নিঃসন্দেহে বিএনপি, জামাত সহ প্রত্যেকটা রাজনৈতিক দল অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছে। ইসি খুব সুন্দরভাবে, অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী সবাই খুবই সুন্দর একটা নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছে। তো নিঃসন্দেহে এখানে বাংলাদেশের জনগণ কমফোর্টেবলি তাদের ভোট কাস্ট করতে পেরেছে, কোনো ধরনের মানে বাধ্যবাধকতার অধীনে বা কোনো বল প্রয়োগ ছাড়া। সো এটা অবশ্যই একটা ইতিবাচক দিক, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবেই অনেকে বিএনপিকে বেছে নিয়েছে, আমি কিন্তু এখানে এটা দ্বিধা করছি না, কিন্তু এটাও একটা ফ্যাক্টর। এই জায়গায় আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যেটা নির্বাচনের আগে দুই দল, অর্থাৎ এখন যে বড় দুটি দল রয়েছে, তারা কিন্তু ঠিকই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিভিন্ন কথা বলেছে, যেগুলো আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তাহলে সেই প্রচেষ্টাটি কেন ছিল? আসলে আপনি সব আওয়ামী লীগ সমর্থক বা তাদেরকে যারা আওয়ামী লীগের যারা সমর্থন করত, আওয়ামী লীগের রাজনীতি যারা পছন্দ করত, আপনি তো তাদেরকে সবাইকে একযোগে বাতিল করতে পারবেন না। এটা হচ্ছে একটা দিক, হ্যাঁ, তাদের রাজনৈতিক অধিকার আছে। যারা কোনো ধরনের দুর্নীতি, খুন, সহিংসতার সাথে জড়িত ছিল না, অনিয়মের সাথে জড়িত ছিল না, গত 17 বছর জাস্ট আওয়ামী লীগকে তাদের হতেই পারে, একটা তার স্বাধীন, এটা তার রাজনৈতিক অধিকার, সে যে কোনো দলকে পছন্দ করতে পারে। সো সে বাংলাদেশের নাগরিক, এখনো সে ভোট দিতে পারবে, সে যে কোনো একটা বিদ্যমান যে কোনো একটা রাজনৈতিক দলকে সে বেছে নিতে পারে, এটা একটা দিক। কিন্তু বড় দুইটা জোট কিভাবে তাদেরকে আকৃষ্ট করছে, এটা হচ্ছে বড় কথা। যে আপনি তাদেরকে আকৃষ্ট করতে গিয়ে কি আপনি আওয়ামী লীগের যে কৃতকর্মগুলো ছিল, কুকর্মগুলো ছিল, সেগুলো কি আপনি অদেখা করছে কিনা, সেগুলোকে আপনি লেজিটিমেসি দিচ্ছেন কিনা। সো আমাদের কিন্তু এখানে একটা সমাজে যে একটা গণঅভ্যুত্থানের পরে যে একটা ফিল্টারেশন করা, এই বিশেষ করে আওয়ামী লীগ গোষ্ঠীকে, এটা কিন্তু আমাদের দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের। আরেকটা কথা বলি যে আমি আজকে একটা পরিসংখ্যান দেখছিলাম, সম্ভবত রংপুর, সাতক্ষীরা, ওখানে কিন্তু জামাত প্রত্যেকটা আসনেই জয়লাভ করেছে, বাগেরহাট, এসব জায়গায়। এবং ইন্টারেস্টিংলি ওসব জায়গা কিন্তু আওয়ামী লীগ এবং জামাত জাতীয় পার্টি প্রিডমিনেন্ট এরিয়া, ওইগুলো। সো আপনার আলটিমেটলি ওই ভাগের ভোট তারাও অনেকেই এটাকে ক্যাশ করতে চেয়েছে। আবার যারা আওয়ামী লীগ, তাদেরকেও তো আপনার তাদের অভিভাবক পছন্দ করে নিতে হবে, চুজ করে নিতে হবে। সো এখানে যদি যারা কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত না, তাদের অবশ্যই এটা রাজনৈতিক অধিকার আছে। যে আপনার কাছে আসবো, আমাদের ডাক্তার তাসনুবা জামিন যেটি বলছিলেন যে তরুণ ভোটারদের কথা, আমরা নির্বাচনের আগে দেখলাম যে নানা ধরনের পরিসংখ্যান ছিল, 33% বা 30% অ্যাবভ ছিল তরুণ ভোটার, এবং তাদের মধ্যে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল এক ধরনের হয়েছে, সে কারণে একটা মানুষের ভিতরে ধারণা ছিল যে তরুণ ভোটারদের মধ্যে হয়তো ইসলামিস্টদের বা গ্রহণযোগ্যতা বেড়েছে বা তাদের ভোট তারা পাবে। কিন্তু আমরা ফলাফলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে খুব যে বেশি তারা সেখানে সফল হয়েছে, বিষয়টি সেরকম না। আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, আপনি এটা তো বলেছেন ঠিকই। তরুণ ভোটার এবার তো আমি বললাম 4 কোটির মতো ছিল। তো সোশ্যাল মিডিয়াতে এই 5 তারিখের পরে বিশেষ করে আমরা তো আছি, আওয়ামী লীগের ওই 3টা টার্মেও তো আমরা আছি, আমরা তো তাদের সাথে টক শো করছি, কথা বলছি, সবই তো হচ্ছিল। তো তরুণ ভোটারদের ওই যে যখন আমরা দেখলাম এইবার পট পরিবর্তনের পরে যে বট বাহিনী যাদেরকে বলছি, তারা খুব অ্যাটাকিং একটা মোডে, যে আমাদের বিরুদ্ধে সবসময় কন্টিনিউয়াসলি ওই আপনার মেলাইন করা অপতথ্য, মিথ্যা তথ্য, ফটোকার্ড, প্রোপাগান্ডা, এগুলো খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল ভীষণ রকমের আমাদের জন্য। আর ওই এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তো আমরা আমাদেরকে বাধ্য হয়ে খুব টেক ফ্রেন্ডলি হতে হয়েছে। আমরা যে খুব টেক ফ্রেন্ডলি মানুষ, সেটা হয়তো কিংবা জেনারেশন সেটা না হলেও তাদের
অত্যাচারে আর কি আমাদেরকে আলটিমেটলি শিখতে হয়েছে যে হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, আমরা সেটা করেছি। তবে তরুণ ভোটার আপনাদের কর্মসূচিটি কি এরকম থাকবে যে জনগণকে খুব বেশি টেকনোলজি সম্পর্কে হ্যাঁ জ্ঞান দেওয়া, তরুণ থাকবে। সম্প্রদায়কে আরো এটা তো আপনি ইশতেহারে দেখেছেন, আমরা তো বলেছি তরুণদের জন্য হ্যাঁ থাকবে এটা। কারণ আলটিমেটলি এখন যেই যুগে আমি আর আপনি বসে আছি, সেখানে আপনি দেখেন যে ড্রাইভার ছাড়াই একটা গাড়ি চলছে পৃথিবীর বিভিন্ন দেশে, ওই যে রোবট চালিয়ে নিয়ে যাচ্ছে। তো এখন এইরকম একটা সময় যেখানে চাঁদে যাচ্ছে মানুষ, যেখানে ইলন মাস্কের স্পেসে যাচ্ছে, ওখানে আপনার জনগোষ্ঠী কিভাবে বাস করবে এগুলো নিয়ে কথা হচ্ছে, সেখানে আমরা তো পিছিয়ে থাকতে পারি না। কাজেই সেটা ঠিক আছে, সেই জন্য আমি বট বাহিনীকে যে খুব ক্রেডিট দিচ্ছি তা কিন্তু না, আমি সমালোচনা করছি। তো যাই হোক, তৃণমূল বিএনপি আমাদের এটাকে তারা গণাতেই ধরেনি, আমাদেরকে তারা শুধু দেখেছে যাদেরকে একটু দেখছে, আর আমাদের তো আরও হাজার হাজার লক্ষ লক্ষ, এটা তো অনেক বড় একটা সংগঠন। এখন কেবল সোশ্যাল মিডিয়ায় সবাই তো ভাই উপস্থিত নেই, সোশ্যাল মিডিয়ায় যারা আছে অল্প একটা পার্সেন্টেজ হতে পারে, কিংবা একটা মিডিয়াম একটা পার্সেন্টেজ, কিন্তু তার মানে তো এটা না যে ওরা যেমন ভেবে নিয়েছে, হয়তো বা এটা আমিও ভেবেছি, আপনি যে প্রশ্নটা করলেন যে ব্যাপারটা কি, মানে তাদের এটা তখন আমি আরেকটু পড়াশোনা করে জানার চেষ্টা করে যেটা জেনেছি সেটাই বলছি, যে তাদেরকে ওরা আন্ডার এস্টিমেট করেছে, যেই কারণে তারা তাদের ধারণার বাইরে যে এই উইন যেটা একটা দেখছি আমরা জয়, হ্যাঁ এটা আপনার আমার কেন জানি মনে হয় ওরা আমাদেরকে আন্ডার এস্টিমেট করেছিল। এটা ঠিক হয়নি, কারণ এটা ওদের ভাবতে হতো, কাজ করতে হতো, আর একটু রিসার্চ করতে হতো যে এখানে এটা তো একটা নেটের মতন, এটা তো মাকড়সার জালের মতন একটা অর্গানাইজেশন, কীরকম হয় যে টপ ডাউন কিংবা বটম টু টপ, তাই না? একটা সংগঠন, আমি তো ছোটোবেলার থেকে আমরা সংগঠন করি, এখন সংগঠনের অনেকগুলো লেয়ার থাকে, সেই লেয়ারে এখন একদম উপরে বসে আমি যেটা বলবো, আর একদম নিচে আমার যেই কর্মী সে কিন্তু আমার থেকে কোনো অংশে কম না, কখনো দেখবেন সে আমাদের থেকে অনেক বেশি জানে আর খুব ভালো জানে। তো তাদের রোলটা, তাদের যেই একটা অবস্থান তারা তৈরি করেছে এইবার, তারা তো ভাই অদৃশ্য না, তারা তো হয়তোবা অ্যাক্টিভ হয়নি, হয়তোবা পার্টিসিপেট সবসময় তো সবাই করে না, যেমন আমি আর উনি আমরা টক শোতে কথা বলছি, আমাদের থেকে অনেক ভালো কথা অনেক মানুষ বলে, হয়তো ওনারা আসেননি, এই তো তফাৎ। তো আমি সেটাই বললাম। জি, তাসনুবা জামিন, তরুণ ভোটারদের নিয়ে কথা হচ্ছিল। তরুণ ভোটাররাই তো আসলে এখন যারা তরুণ তারাই তো ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে, যেটা আপনি যে একটি সংগঠন ছিলেন বা যে দলে ছিলেন তারাও আসলে তরুণ, তো তরুণদের একটা সবসময় গুরুত্ব থাকে সমাজে। এবারে তরুণ ভোটারদের এবারের নির্বাচনের পার্টিসিপেশনটা আপনি কিভাবে দেখছেন, তাদের ভোটাধিকার, তাদের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা, এই বিষয়গুলো? না, এটা খুবই পজিটিভ, কারণ এই আপরাইজটাই ছিল এদের লিডারশিপে, সো তরুণদের। এবং এটা যে শুধু আমার আগের দল এনসিপিরই যে তরুণ অংশ এখানে থাকবে তা না, তরুণরা বিএনপিতেও ছিল, তরুণরা জামাত শিবিরেও ছিল, তরুণরা নির্দলীয় ছিল, এবং যেটা 1/3 ভোটার কিন্তু এবার এই জেনজি বা এই তরুণ পোর্শনটা অনেক নতুন ভোটার ছিল, নারী ভোটার ছিল। সো ডেফিনেটলি এই এই নির্বাচনে যে এই অংশটুকু একটা প্রভাব রাখবে বা এক ধরনের রেজাল্টে যে এক ধরনের প্রভাব রাখবে, এটা খুবই আগে থেকে অনুমেয় ছিল। ইভেন আমি যেটা বলবো যে 24-এর পরে, গণ অভ্যুত্থানের পরে এই সংখ্যাটা বা এই গোষ্ঠীটা কিন্তু পরবর্তী সরকারের জন্যও কিন্তু চ্যালেঞ্জিং হবে, কারণ বিএনপি যখন সর্বশেষ ক্ষমতায় ছিল তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না বাংলাদেশে। সো এখন কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া নাই, সোশ্যাল মিডিয়া অনেক অ্যাডভান্স এখন। সো বিএনপি এই সময়ের প্রশাসন, একদিকে ওনাদের প্রশাসন বা রাষ্ট্র পরিচালনা থেকে দীর্ঘ সময় তারা দূরে, তারপর এরকম একটা গণ অভ্যুত্থান পরবর্তী যখন একটা জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, বিএনপির অডিয়েন্সই এখন চেঞ্জ হয়ে গেছে, বিএনপির নিজেদের মধ্যেই বিএনপির অডিয়েন্স চেঞ্জ হয়ে গেছে। সো তারা এসে সরকার গঠন করে, কিন্তু এই যে আপনি যে তরুণ ভোটারদের কথা বললেন বা তরুণ নাগরিকদের কথা বললেন, ইভেন ওই পোর্শনটুকু যাদের বয়স, যারা সিনিয়র সিটিজেন কিন্তু তাদের চিন্তা একেবারেই তরুণদের মতো বাংলাদেশকে নিয়ে, যারা অনেক প্রোগ্রেসিভ চিন্তা করে বাংলাদেশকে নিয়ে, যারা মানে ধর্মের উপর বেস করে বাংলাদেশকে দেখে না বা জেন্ডারের উপর বেস করে বাংলাদেশকে দেখে না,
এই গোষ্ঠীটা কিন্তু অনেক অ্যাক্টিভ এখন থেকে, বিশেষ করে 24-এর পর থেকে। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া আমরা দেখি, সবসময় দেখি, নির্বাচনের আগেও দেখেছি, নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দেখেছি, অপতথ্য ছড়ানো, গুজব ছড়ানো, এই বিষয়গুলো তো নতুন করে বিএনপি যেহেতু সরকার গঠন করতে যাচ্ছে, এবং আপনি যে কথাগুলো বললেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, এবং সেটা আসলে কিভাবে ট্যাকেল দিবে? সেটা ডেফিনেটলি তারা ডিজিটাল এক বা আয়নাঘর করে দিবে না। প্রথম হচ্ছে, অপতথ্য কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে ছড়ালে সেটা বন্ধ করলে হবে না। মানে শুধুমাত্র বিএনপি যদি ক্ষমতায় এসে বিএনপির নারীদেরকে রক্ষা করে সাইবার বুলিং থেকে, সেটা কিন্তু হবে না। বিএনপিকে কিন্তু আমাকেও রক্ষা করতে হবে। বিএনপি একটা সাধারণ মানুষকে, নারীকেও কিন্তু সাইবার বুলিং থেকে রক্ষা করার আইন প্রয়োগ করে দেখাতে হবে। ইভেন যে নারীটা সাধারণ এবং বিএনপি করে না, বিএনপির কোনো উপকারই আসবে না, সেই নারীর জন্য কিন্তু সাইবার স্পেস তাকে নিরাপদ করতে হবে। ডেফিনেটলি যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করে, তখন আপনার এই যে তথ্য মন্ত্রণালয় আছে বা আইসিটি সেক্টর আছে বাংলাদেশে এত ডেভেলপ, সেটা দিয়ে কিন্তু সাইবার সুরক্ষা করা যায়। তাহলে যখন বিএনপি সেটা করতে পারবে, তখন কিন্তু বিএনপি নিজেই নিরাপদ হবে এই ধরনের অপতথ্য এবং মিথ্যাচার থেকে। কিন্তু যদি বিএনপি নিজেকে বাঁচাতে, বা যে সরকার গঠন করবে, এখন তো বিএনপি সরকার গঠন করবে, বিএনপি যদি নিজেই জবাবদিহিতা থেকে দূরে থাকতে, একদম সরাসরি ডিজিটাল এক না করে যদি সে এটার আদলে আর একটু কিছু সলভ করে, এবং মানুষ যখনই বুঝবে যে তার মত প্রকাশে বাধা আসছে, সে কথা বলতে পারছে না, তখনই কিন্তু মানুষের মধ্যে জনরোষ তৈরি হবে। আমার মনে হয় না বিএনপি সেই পথে হাঁটবে, বরং বিএনপির উচিত হবে সাইবার স্পেস থেকে শুরু করে, আর এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুবই কম পার্সেন্টেজ, আপা যেটা বললো, খুবই কম পার্সেন্ট। আপনি এটার উপর বেস করে আপনি ফিল্ডের আসলে কম্পেয়ার করা ঠিক, যেটা আমরা ফলাফলের ক্ষেত্রে দেখলাম। হ্যাঁ, সো এইটা আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখনই পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনই আইনের প্রয়োগগুলা আরো শক্ত হবে এবং নিয়মগুলো আরো স্ট্রিক হবে, এবং সেটা শুধু সরকার যারা গঠন করবে তাদের জন্য না, একদম একটা সাধারণ নাগরিকের জন্যও কিন্তু, যাতে সে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে, এটা নিশ্চিত করা বিএনপির দায়িত্ব হবে। তাহলেই বিএনপি সেফ। অ্যাডভোকেট ফাহিমা আসেন, যে কথাগুলো বলেন যে মানুষের যাতে মত প্রকাশের স্বাধীনতা থাকে, নারীও যেখানে সিকিউর থাকে, তাদের প্রোটেকশন দেয়া, নানা কথাই বলেছেন, আপনি শুনেছেন, বিশেষ করে সাইবার সিকিউরিটি যেটা। কিন্তু আমরা দেখেছি যে গত আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে নানা ধরনের নিপীড়নমূলক আইন করা হয়েছে। তো এই সাইবার স্পেসে যেহেতু এই অপরাধগুলো ঘটে থাকে, তো বিএনপি সরকার গঠন করলে এই বিষয়ে বিএনপির আসলে না, আমরা কিন্তু আমাদের ইশতেহারেও বলেছি যে বিশেষ করে আপনি জানেন, নারী এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, আমাদের যে প্রায়োরিটি আছে, ইশতেহারে দেখবেন আমাদের চিন্তা ভাবনা, পলিসি মেকিং, সব কিছুতে ইশতেহার দেওয়ার আগের থেকে আমরা যখন কথা বলছি যে আমরা জানি নারীরা অনলাইন এবং অফলাইনে বিভিন্ন রকম আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বুলি করা, আমরা যারা রাজনীতিতে আছি আমাদেরকে অসম্ভব রকমের মানে হ্যারাসমেন্টের শিকার হতে হয়, বুলিংয়ের শিকার হতে হয়। তো সেটা তো আমার নিজের জন্য এবং ওনার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য আইনটা সমানভাবে, আইনের যে প্রয়োগ, সমভাবে যেটা প্রয়োগ, যা আইনের চোখে সবাই সমান, যেটা আওয়ামী লীগের সময় ছিল না। ওই কারণেই তো আপনার বৈষম্য তৈরি করেছিল বলেই তো সমাজে এনামলি তৈরি হয়েছিল। ওই কারণেই তো জনরোষের সৃষ্টি হয়েছিল যে আমি আওয়ামী লীগ করলে আমার জন্য 7 খুন মাপ, আমি পুলিশের সাথে হেলমেট পরে হাঁটতে পারবো, আমি মারতে পারবো, যে ভিন্ন মতের, যে আমি হেলমেট হাতে হাতুড়ি নিতে পারবো, আমি মারতে পারবো। এই জিনিসগুলো যখন আমরা বছরের পর বছর দেখেছি, এটা দেখতে দেখতে যে ঘৃণার উদ্রেক মানুষের, জনসাধারণের মধ্যে হয়েছে, যেটা এখনো আপনার যে একেবারে স্তিমিত হয়ে গেছে বিষয়টা তা না। আইনের সমান প্রয়োগের কথা আপনি বলছেন, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের সংস্কৃতি যেটা দেখে থাকি, শীর্ষ ব্যক্তিত্ব চাক বা না চাক, অতি উৎসাহী কিছু মানুষ থাকে যারা আসলে এটা প্রয়োগ করে থাকে আইন, তারা কিন্তু অনেক সময় নেতিবাচক কিছু অ্যাপ্রোচ নিয়ে থাকে, অ্যাকশন নিয়ে থাকে, যেটা দায় কিন্তু আলটিমেটলি সরকারের উপর বর্তায়। সেই ক্ষেত্রে আপনাদের কি কৌশল? এখন হয় কি, মনে করেন সরকার চালানোর জন্য সরকারের যে অ্যাপারেটাসগুলো থাকে, একটা রাষ্ট্রের সামনের দিকে মানে এভরিডে, ডে টু ডে যে কাজগুলো বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অফিস, বিভিন্ন আদালতের মাধ্যমে করা, হ্যাঁ কিছু অতি উৎসাহী মানুষ থাকে বিভিন্ন টার্মে, আপনার নিশ্চয়ই মনে আছে, যেমন আমাদের সময়ও ছিল, আওয়ামী লীগের সময়ও ছিল। কিন্তু হয় কি, ও একটা হচ্ছে যিনি উর্দি পড়া কিংবা প্রশাসনে আছেন তার অতি উৎসাহ, আরেকটা হচ্ছে একজন অপরাধী যে অপরাধ করেছে, সরকারে আছে, সরকারের কাছে, সরকারের প্রভাবে প্রভাবিত,
তাকে স্পেস দিয়েছে। তো এই দুটো জিনিসকে একসাথে মিলানো, তো মিলিয়ে ফেলেই তো ওই হ্যাফাজার্ড সিচুয়েশনটা তৈরি হয়। তো আমরা নিরুৎসাহিত করব যে কাউকে, আপনার কারো অতি উৎসাহকে আইন প্রয়োগের বেলায়। এটা আমি বারবার একটা জিনিস আমি বলার চেষ্টা করছি, কি জানেন, যে 5ই আগস্টের পরে রাজনীতিটা কিন্তু বদলে গেছে। এটা কিন্তু আমাদেরকে সবাইকে বুঝতে হবে যে আপনি আওয়ামী লীগের 4টা টার্মের রাজনীতির সাথে এই গত ইন্টারিম গভর্নমেন্টের 18 মাস এবং সামনে আমি যদি 100 দিন ধরি, বেশি না 100 দিন, আপনি এটা মিলাতে পারবেন না। কারণ কি, মানুষের ভয়টা ভেঙে গেছে। ওই যে আওয়ামী লীগের যে একটা ভয়ের সংস্কৃতি, কথা বললে কিন্তু গলা টিপ দিয়ে ধরবো, সেটা যেহেতু নেই, মানুষ কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে আমাকে চ্যালেঞ্জ করবে, প্রত্যেকটা মুহূর্তে ক্ষমতাকে প্রশ্ন করবে। আপনার কাছে আসবো, রাজনীতি পরিবর্তিত ধারায় চলবে সেটা আশা করছেন। আমি একটু তাসনুবা যাবেন, আপনার কাছে জানতে চাইবো, দুজনই সূচনা বক্তব্য বলেছেন যে আমাদের যে নির্বাচন, বিশেষ করে আপনি বলেছেন যে নির্বাচনটি হয়ে গেল সেটি শরণার্থীকালে সবচেয়ে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনটি হয়েছে, সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এবং আমি নিজে যেহেতু মাঠে ছিলাম, আমি নিজেও দেখেছি, সেখানে বিদেশি পর্যবেক্ষকরা ছিল, তারাও বলেছেন যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তাহলে আমার প্রশ্নটি, এই প্রশাসন যদি এত বড় একটা কর্মযজ্ঞ শান্তিপূর্ণভাবে করতে পারে, নির্বাচনের আগে আমরা যে ধরনের মব দেখেছি, বিভিন্ন জায়গায় একদল লোক গিয়ে নানান ধরনের অপরাধ করার চেষ্টা করেছে, তখন আমরা পারি নাই কেন? এটা তো তাদেরকে জবাবদিহিতার অধীনে আনতে হবে। আমরা তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে কখনোই আসলে সিরিয়াস পাইনি। কেন এত সমালোচনার পরও এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো গেল না, এটাও তো আমাদের একটা বিরাট প্রশ্ন। বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের যতগুলো ব্যর্থতা আমরা গত 1 বছরে আলোচনা করেছি, 1.5 বছরে আলোচনা করেছি, তার মধ্যে সবচেয়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারে, এতগুলো মাজার ভাঙা, নারীর উপর সহিংসতা, বিভিন্ন ধরনের বক্তব্য যখন যার খুশি তা ভেঙে ফেলা, করে ফেলা, এতগুলো প্রোটেস্ট, এই সব কিছুর পরও, হাদির মৃত্যু, সব কিছুর পরও কিন্তু আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কখনো জবাবদিহিতার অধীনে আনতে পারি নাই। তারা মানে হ্যাঁ, আজ এই নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে। এটা এই যে সুষ্ঠু নির্বাচন হলো, এখানে রাজনৈতিক দলগুলোর দায়, মানে যে দায় দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেছে, এটা তো আমি একটু আগেও বললাম, প্রত্যেকেই কিন্তু খুব রেসপন্সিবল বিহেভ করেছে, একটা সহিংসতারও কিন্তু ওরকম হয় না। আপনারা তাহলে এই রাজনৈতিক দলগুলো আগে কেন ওই ধরনের কালকে যেটা আমরা দেখলাম নির্বাচনের সময় যে দায়িত্ব পালন করলো? কারণ এখানে আইন শৃঙ্খলা রক্ষা করাটাও কিন্তু একটা ব্যাপার। গতকাল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী যেরকম অ্যাক্টিভ ছিল, বিজিবি যেরকম অ্যাক্টিভ ছিল, পুলিশ না হয় একটু নিষ্ক্রিয় ছিল, আমরা কিন্তু এরকম অ্যাক্টিভ। আমরা সবসময় বলতাম যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে, কিন্তু তারা কেন এত অ্যাকশনে যাচ্ছে না, অ্যাক্টিভলি যাচ্ছে না, রাইট? এটা কিন্তু আমরা আলোচনায় ছিল। এবং এটার জন্য আপনি কাকে ধরবেন? ডেফিনেটলি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধরবেন। এর মানে আমরা কিন্তু এটাতে ক্লিয়ার পাস দিচ্ছি না যে আপনারা একটা ভালো নির্বাচন উপহার দিয়েছেন, তার মানে গত 1.5 বছরে যে আপনারা ব্যর্থ হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করতে, এটাতে কিন্তু একটা ভালো ফ্রি পাস তারা পাচ্ছে না। বরং তারা কিন্তু এটা জবাবদিহিতা করার কোনো জায়গায় তারা রাখে নাই। মানে এটা আমাদের উপর এই শাসন আমলটা, এই মব ভায়োলেন্স বলেন আর যতগুলো ইভেন্ট হয়েছে, যতগুলো প্রোটেস্ট হয়েছে, যতগুলো বিশৃঙ্খলা হয়েছে, সব কিন্তু বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছে, মানুষকে বিরক্ত করেছে। এবং এটার ভয়ে মানুষ কিন্তু সবসময় 2 দিন আগেও বলতো যে নির্বাচন হবে কিনা, এই সরকারের দ্বারা নির্বাচন ডেলিভার করা পসিবল হবে কিনা, একটা সংশয় ছিল, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ছিল। মহিউদ্দিন আহমেদ সাহেব যে রাজনৈতিক বিশ্লেষক, উনি তো বলতেন যে 13 ফেব্রুয়ারি নিশ্চিত হবো যে নির্বাচন হয়েছে কিনা। মানে এরকম একটা শঙ্কা কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আচরণের কারণেই তো আরো মানুষ মনে করেছে যে তাদেরকে এতটা ফ্রেজাইল এবং এতটা ভালনারেবল এবং লেস কনফিডেন্ট মনে হতো যে তারা এত বড় একটা নির্বাচন উপহার দিতে পারবে কিনা, এটা আমাদের মধ্যে সন্দেহ ছিল। কিন্তু এটার জন্য আপনি কাকে জিজ্ঞেস করবেন? জি।